আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই ইরানে হামলা চালাবে ইসরায়েল। ইসলামাবাদে মসজিদে বোমা হামলার মূল পরিকল্পনাকারী সহ গ্রেফতার 4। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা। নিরস্ত্রীকরণ ও বিদেশি শাসন মানবে না হামাস। সর্বশেষ থাকছে মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই ইরানে হামলা চালাবে ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে এবং প্রয়োজনে দেশটি এককভাবে তেহরানের বিরুদ্ধে হামলা চালাবে বলে মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা। রবিবার ৮ ফেব্রুয়ারি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। একটি সূত্র জানায়, আমরা আমেরিকানদের বলেছি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে যে রেড লাইন নির্ধারণ করেছি, ইরান তা অতিক্রম করলে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া আমরা একাই হামলা চালাব। সূত্রটি আরও জানায়, ইসরায়েলের মূল্যায়নে ইরান এখনও সেই সীমা অতিক্রম করেনি, কিন্তু দেশটির ভেতরে চলমান অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এর উৎপাদন অবকাঠামোর অংশবিশেষ ধ্বংস করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, বর্তমান পরিস্থিতি ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোর ওপর বড় ধরনের আঘাত হানার এবং ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর প্রতি হুমকি কমানোর একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। একাধিক কর্মকর্তা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন অভিযানের মতো সীমিত হামলার পথ ইরানেও বেছে নিতে পারেন। তাদের মতে, এ ধরনের পদক্ষেপে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সক্ষমতাগুলো অক্ষত থেকে যেতে পারে। একজন সামরিক কর্মকর্তা বলেন, আমাদের উদ্বেগ হল ট্রাম্প হয়তো কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বিজয় ঘোষণা করবেন এবং এরপর পরিণতি সামলানোর দায় ইসরায়েলের ওপর ছেড়ে দেবেন, যেমনটা হুতিদের ক্ষেত্রে হয়েছে। ইসলামাবাদে মসজিদে বোমা হামলার মূল পরিকল্পনাকারী সহ গ্রেপ্তার 4। পাকিস্তানের ইসলামাবাদের ইমাম বারগাহা কাসার খাদিজাত উল কুবরা মসজিদে শুক্রবার 6 ফেব্রুয়ারি আত্মঘাতী বোমা হামলার ঘটনার প্রধান পরিকল্পনাকারী সহ 4 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শুক্রবার 6 ফেব্রুয়ারি গভীর রাতে প্রদেশের নওশেরা জেলার হাকিমাবাদ এলাকায় অভিযান চালায় দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। সে সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এতে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক নিহত এবং 3 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলেছে, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত আফগান মাস্টারমাইন্ডও রয়েছেন। নওশেরা পুলিশের একজন কর্মকর্তা জানান, ইসলামাবাদে বোমা হামলায় সহায়তাকারীদের সন্ধানে শুক্রবার দিবাগত রাত 3টের দিকে অভিযান চালানো হয়। এ সময় গোলাগুলিতে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক নিহত হন। এ বিষয়ে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, হামলার পেছনে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে গত রাত জুড়ে অভিযান চালানো হয়েছে। সন্ত্রাস দমন বিভাগ সিটিডি এবং খাইবার পাখতুনখোয়া পুলিশের যৌথ প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি একটি পরীক্ষামূলক ঘটনা, তবে অভিযানের সাফল্যের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রশংসা করেন তিনি। ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় জড়িতদের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নাকভি বলেন, বিস্ফোরণের পর নওশেরা এবং পেশোয়ারে অভিযান চালিয়ে হামলায় সহায়তাকারী 4 জনকে গ্রেপ্তার করা হয়। এই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন একজন আফগান নাগরিক, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় প্রাদেশিক পুলিশের একজন সহকারী উপপরিদর্শক নিহত হয়েছেন এবং অন্যান্যরা আহত হয়েছেন। মূল পরিকল্পনাকারী দায়েশের সঙ্গে যুক্ত এবং আমাদের হেফাজতে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হামলার পরিকল্পনা এবং প্রশিক্ষণ দায়েশ আফগানিস্তান নামের জঙ্গি গোষ্ঠীর দ্বারা সংঘটিত হয়েছে এবং প্রতিবেশী দেশেই তা পরিচালিত হয়েছে। আমাদের কাছে লোক আছে যারা আমাদের এ বিষয়ে বিস্তারিত বলেছে। হামলাকারীরা কিভাবে সেখানে গিয়েছিল এবং কিভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সব জানা গেছে। তিনি বলেন, আমরা কিছুদিন ধরে বলে আসছি, তাহরিক-ই-তালেবান পাকিস্তান, আফগানিস্তানের তালেবান, দায়েশ বা অন্যান্য খারজি
খারিজি তন্ত্রাসী সংগঠন সবাই একসঙ্গে কাজ করছে। জনসাধারণের কাছে আমার দুটি অনুরোধ রয়েছে। আমরা যুদ্ধের মধ্যে আছি, সেটা বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া বা অন্য যেখানেই হোক। এই সময়ে জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন কেউ তাদের সম্প্রদায়ে বসবাসকারী কোনো অজ্ঞাত ব্যক্তির সম্পর্কে জানতে পারবেন, তখনই পুলিশে খবর দিন। এই ব্যবস্থা সক্রিয় হলে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড কমে আসবে বলে তিনি মনে করেন। এই সময় পাকিস্তানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, দ্বিতীয়ত, গতরাতে আমি একজনের কাছ থেকে একটি বার্তা পেয়েছিলাম যেখানে জিজ্ঞাসা করা হয়েছিল নিরাপত্তা সংস্থাগুলি কোথায় ছিল এবং কেন এ ঘটনাটি ঘটেছে। আমি আপনাকে বলতে পারি, যদি একটি বিস্ফোরণ হয়ে থাকে তাহলে আরও অন্তত ৯৯টি বিস্ফোরণ ঘটতে দেয়নি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। আমি সংস্থাগুলোর সঙ্গে কথা বলেছি এবং তাদের বলেছি যে তাদের এসব সাফল্যের কথা গণমাধ্যমে প্রচার হওয়া উচিত। এটি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাঝে একটি শক্তিশালী বার্তা ছড়িয়ে দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দায়েশ এবং তালেবানের নাম উঠে আসছে, কিন্তু এর পেছনে কেউ রয়েছেন যারা তাদের অর্থায়ন করছেন। আগে তারা $500 পেত, কিন্তু এখন তারা $1500 পাচ্ছে। তাদের বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি আবারও স্পষ্ট করে বলছি, তাদের সমস্ত অর্থায়ন ভারত থেকে আসে। ভারত তাদের সমস্ত লক্ষ্যবস্তু ঠিক করে দিচ্ছে। তারা পর্দার পিছনে প্রতিটি পরিকল্পনা করছে। এই সংগঠনগুলো সামনে রেখে ভারত পিছনে রয়েছে। তিনি বলেন, বিশ্ব আপাতত চুপ থাকতে পারে, কিন্তু ভবিষ্যতে তারা পাকিস্তানের অবস্থানের সঙ্গে একমত হবে। বিনামূল্যে কিছুই ঘটে না এবং এসব হামলার জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন হয়। আমরা এই বিষয়টি জানি এবং এই বিষয়টি সকল আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। এই বিষয়ে তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকেও অবহিত করবেন বলে জানান, যাতে বিদেশি মিশনগুলো ভারতের সম্পৃক্ততার সম্পর্কে অন্যান্য দেশগুলোকে অবহিত করতে পারে। জোর দিয়ে তিনি বলেন, যদি ভারত এই কৌশল অবলম্বন করে থাকে তাহলে ছেড়ে দিন, কিন্তু আমরা এসব হামলা বন্ধ করব। এমনকি যদি তারা তাদের বাজেট 10 গুণ বৃদ্ধি করে, তবুও আমাদের পদক্ষেপে কোনো প্রভাব ফেলবে না। এই সময় গ্রেপ্তার হওয়া দায়েশের কর্মীর পদমর্যাদার সম্পর্কে জানতে চাইলে নাকভি বলেন, যথাযথ সময়ে এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে। শুক্রবার জুমার নামাজের সময় ইসলামাবাদের খাদিজা আল কুবরা এলাকায় ওই মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় অন্তত 31 জন নিহত এবং কমপক্ষে 169 জন আহত হন। এই ঘটনায় পাকিস্তান জুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও ইসলামাবাদে সচরাচর হামলা হয় না, তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তান জুড়েই জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এসব কর্মকাণ্ডে বালুচশির সংগঠন এবং তাহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত পাকিস্তানি তালেবানদের দায়ী করা হয়। টিটিপি আফগানিস্তানের তালেবানদের কোনো শাখা নয়, তবুও তাদের সঙ্গে গোষ্ঠীটির সখ্যতা রয়েছে। এছাড়া ইসলামিক স্টেটের একটি আঞ্চলিক সহযোগীও পাকিস্তানের সক্রিয় আছে। পাকিস্তানে বর্তমানে পশ্চিমা মিত্র সরকার দেশজুড়ে জঙ্গি হামলার এই বারবারন্ত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। 2008 সালে রাজধানীর ম্যারিয়ট হোটেলে আত্মঘাতী বোমা হামলার পর ইসলামাবাদে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। ওই হামলায় 63 জন নিহত এবং 250 জন আহত হয়। এছাড়াও নভেম্বরেও ইসলামাবাদের একটি আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় 12 জন নিহত হয়। তথ্যসূত্র ইউএনবি। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা। ইরান কখনোই ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পারমাণবিক ইস্যুতে তেহরান ওয়াশিংটনের ইতিবাচক আলোচনার একদিন পর তিনি এ মন্তব্য করেন। শনিবার 7 ফেব্রুয়ারি সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি না পেজেশকিয়ান প্রশাসন। এটি ইরানের অধিকার উল্লেখ করে তিনি জানান, তেহরান এই কার্যক্রম অব্যাহত রাখবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা নাকচ করেন আরাগচি। তবে তিনি বলেন, আস্থা গড়ে তোলার মতো একটি আশ্বস্তকারী চুক্তি করতে প্রস্তুত তেহরান। আরাগচি আরও বলেন, যে কোনো সংলাপের জন্য হুমকি এবং চাপ থেকে বিরত থাকা প্রয়োজন। তেহরান শুধুমাত্র পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করছে। আমরা যুক্তরাষ্ট্রের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। গত বছরের জুনে ইরানে পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন জায়গায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেহরান। এক পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনায় তেল আবিবের সাথে হামলায় যোগ দেয় ওয়াশিংটন। তেহরান তখন থেকেই বলছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানি সশস্ত্র বাহিনী। আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে নতুন করে হামলা হলে একই জবাব দেয়া হবে। তিনি বলেন, আমেরিকার মাটিতে আক্রমণের সম্ভাবনা নেই, তবে আমরা এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করব। আমরা প্রতিবেশী দেশগুলিতে আক্রমণ করব না। আমরা তাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করব। এই দুইয়ের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। ইরান বলছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের স্বীকৃতি চায় এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার টেবিলে রাখলে তারা ইসরায়েলি হামলার ঝুঁকিতে পড়বে।
ওমানে দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক হয়েছে দাবি করলেও ইরানের ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার নতুন করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো দেশ যদি সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা নেয়, তবে সেই দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। আদেশে হার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। হোয়াইট হাউস জানায় এটি ইরানকে ঘিরে চলমান জাতীয় জরুরি অবস্থারই প্রতিফলন। পরিস্থিতি বদলালে আদেশ সংশোধনের সুযোগও রাখা হয়েছে। এছাড়া আবারও ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এখনও পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক অস্থিরতা জারি রেখেছে তেহরান। যদিও বরাবরের মতোই তেহরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। নিরস্ত্রীকরণ ও বিদেশি শাসন মানবে না হামাস। নিরস্ত্রীকরণের প্রস্তাব মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের এক জ্যেষ্ঠ নেতা গাজায় তাদের অস্ত্র সমর্পণ বা বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়ার আহ্বানও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবিগুলোর বিরুদ্ধে তিনি এ অবস্থান ব্যক্ত করেন। হামাসের সাবেক প্রধান এবং বর্তমানে সংগঠনটির প্রবাস শাখার প্রধান খালেদ মিশাল রোববার ৮ ফেব্রুয়ারি দোহায় আয়োজিত সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকা অবস্থায় সশস্ত্র প্রতিরোধকে অপরাধ হিসেবে গণ্য করা এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রচেষ্টা অগ্রহণযোগ্য। খালেদ মিশাল বলেন, প্রতিরোধ আন্দোলন, এর অস্ত্র এবং যারা এটি পরিচালনা করেছে তাদের অপরাধী হিসেবে গণ্য করা এমন কিছু যা আমাদের গ্রহণ করা উচিত নয়। তিনি আরও বলেন, যতদিন দখলদারিত্ব থাকবে ততদিন প্রতিরোধ জারি থাকবে। দখলদারদের অধীনে থাকা জনগণের জন্য প্রতিরোধ একটি অধিকার। এজন্য বিভিন্ন জাতি গর্ববোধ করে। খালেদ মিশাল আরও সতর্ক করে বলেন, হামাস গাজায় যে কোনো ধরনের বিদেশি শাসন দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করবে। আমরা আমাদের জাতীয় নীতিতে অটল এবং যে কোনো রূপে অভিভাবকত্ব, বিদেশি হস্তক্ষেপ বা ম্যান্ডেট ব্যবস্থা ফিরিয়ে আনার যুক্তি প্রত্যাখ্যান করি। তিনি আরও বলেন, ফিলিস্তিনিরাই ফিলিস্তিনিদের শাসন করবে। গাজা গাজার জনগণের এবং ফিলিস্তিনের। আমরা কোনো বিদেশি শাসন মেনে নেব না। খালেদ মিশাল তথাকথিত বোর্ড অফ পিসকে একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতি অবলম্বনের আহ্বান জানান, যা গাজার পুনর্গঠন এবং এর প্রায় 22 লাখ বাসিন্দার জন্য ত্রাণের প্রবাহকে সহজতর করবে। 2025 সালের 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অর্জিত যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলকে গাজার সমস্ত ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে খাদ্য ও সহায়তা প্রবেশ করতে পারে এবং হামাসের হাতে থাকা সব বন্দীকে মুক্তির বিনিময়ে শত্রুতা শেষ হয়। হামাস চুক্তিটি মেনে চললেও ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে এবং অধিকাংশ ক্রসিং বন্ধ রেখেছে, যার কারণে অত্যাবশ্যকীয় ত্রাণ বাধাগ্রস্ত হচ্ছে। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি সমর্থনে একটি নতুন বোর্ড অফ পিস গঠনের উদ্যোগ নেন। গাজা যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের 20 দফা পরিকল্পনার অংশ হিসেবে এ বোর্ড সাময়িকভাবে অঞ্চলটি পরিচালনার তদারকি করবে বলে আশা করা হচ্ছে, যেখানে প্রায় 60টি দেশকে স্থায়ী সদস্যপদ পেতে প্রতিটি দেশকে $1 বিলিয়ন ব্যয়ে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধে 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, 1,71,000-এর বেশি আহত হয়েছে এবং গাজার অবকাঠামোর প্রায় 90% ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ পুনর্গঠন ব্যয় প্রায় $70 বিলিয়ন হতে পারে বলে অনুমান করেছে। সূত্র, প্রেস টিভি। মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান। মাটির নিচে থাকা নিজেদের নতুন আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটির চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড বুধবার 4 ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভির উপস্থিতিতে ঘাঁটিটির উন্মোচন করা হয়। সামরিক বাহিনীর উচ্চপদস্থ এ দুই কর্মকর্তা বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা এবং প্রস্তুতি বিষয়ে খোঁজ খবর নেন। তাদের পাশাপাশি অন্যান্য কমান্ডারদেরও এ ব্যাপারে অবহিত করা হয়। সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, শত্রুদের যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ শেষে আমরা আমাদের রণকৌশল পরিবর্তন করেছি। আমরা এখন প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছি, যার ভিত্তিতে দ্রুত সময়ে এবং বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার পদ্ধতি অনুসরণ করছি।
একই সঙ্গে অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক কৌশলকে চূর্ণ করার কৌশল অবলম্বন করছি আমরা। যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ ব্যাপক সেনার উপস্থিতি ঘটিয়েছে। এর মধ্যে দুই দেশ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। শঙ্কা করা হচ্ছে, যদি আলোচনায় কোনো সমাধান না আসে তাহলে ইরানে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। তবে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে এটির প্রভাবে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। সূত্র ফার্স নিউজ।